প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য। আমরা আজকে কথা বলছি ডক্টর আহসান মওসুদের সঙ্গে, স্যার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। স্যার, বিরতির আগে যে কথা বলছিলাম যে অর্থনীতিবিদরা বা বিনিয়োগ বিশ্লেষকরা একটা সমীক্ষা করে দেখিয়েছেন যে 1.5 থেকে 2% জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে যদি পদ্মা সেতু পুরোপুরি শুরু হয়ে যায়। এটি একটি দিক। এবং যখন আমার জিডিপি 7.5 থেকে 8 বা এরকম 8, 8.5 এরকম হবে, তখন একটা অর্থনীতিতে ইদুদ্দৌর প্রতিযোগিতা শুরু হবে যে আমরা একটি ধরে রাখার ব্যাপার বা আবার নিচে নামার একটা প্রচেষ্টা। সেই জায়গাগুলো একটু স্যার আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমে পদ্মা সেতুর কথাই ধরি। পদ্মা সেতু আমাদের দক্ষিণ পশ্চিম বাংলাদেশের জন্য একটা বিরাট পরিবর্তন নিয়ে আসবে। কারণ সত্যিকার অর্থে ঢাকার সাথে ভাঙা ওইদিকে ফরিদপুরের ওইদিকে দূরত্ব এত কাছে, এটা আমি নিজেও জানতাম না। আমি যখন গত মাসে আমি সুন্দরবন থেকে ঢাকা ফিরলাম বাই রোড, দেখলাম আমি নদীটা পার হওয়ার পরে ঢাকা আসতে আমার সময় লাগলো 35 থেকে 40 মিনিটের মতো, এত কাছে। তো এই যে দূরত্বটাকে আমরা একটা নদীর কারণে আমরা এই মংলা বন্দরকে ব্যবহার করতে পারছি না। আমরা মংলার আশেপাশে যে মংলার এই যে যেটা ইপিজেডটা হয়েছে সেটা ব্যবহার হচ্ছে না। এই বিস্তৃত অঞ্চল ওই এলাকাতে যেখানে অনেক উন্নয়ন করতে পারে সেটা ঘটাতে পারছি না। আপনি জেনে অবাক হবেন যে এই এরিয়াতে, সাদার্ন ডিস্ট্রিক্ট গুলোতে বাংলাদেশের একমাত্র এরিয়া যেখানে গত 10 বছরের পপুলেশন কমে গেছে। কারণ প্রাকৃতিক দুর্যোগ, কারণ সয়েল স্যালিনিটির কারণে এবং অন্যান্য বিভিন্ন কর্মক্ষেত্রের এক্সপ্যানশন না হওয়ার কারণে তারা ঢাকা চলে এসেছেন। তো এইসব কারণে ওখানে পপুলেশন ফল করে যাচ্ছে। সেটা তো কোনো মতে কাম্য নয়। আমাদের সারা দেশে পপুলেশন বাড়ছে, ওইখানে কেন কমে যাবে? কিন্তু এটা হচ্ছে বিকজ ওখানে ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে না। কাজে আমাদেরকে ইকোনমিক অ্যাক্টিভিটি ওই এরিয়াতে নিয়ে যেতে হবে। এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা একটা ইকোনমিক কম্পালশন, এটা একটা সোশ্যাল কম্পালশন। তা না হলে ওই এরিয়ার যে কোটি কোটি মানুষ আছে তাদের কথা কি আমরা ভুলে যাব? সেটা তো আমরা যেতে পারি না। কাজেই পদ্মা ব্রিজের প্রয়োজন আছে। এটা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা বিরাট রোল আছে আমাদের এই সমাজে, এবং সেই জন্য পদ্মা ব্রিজ যত দ্রুত সম্ভব সরকারকে করতে হবে। নিজস্ব উদ্যোগে নিয়েছেন, এটা করা সম্ভব বলে আমরা মনে করি। আমাদের সম্পদ আছে, সঞ্চয় আছে, আমরা করতে পারবো। এখন যেটা হচ্ছে সরকারের দায়িত্ব, এটাকে দ্রুত সত্যি ভালোভাবে ম্যানেজ করে এবং বাস্তবায়নে একটা চলছেই, মানে সেটিকে আরো দ্রুত করা এবং একটা ভালো ব্রিজ যেন আমরা পাই। স্যার, মানে জিডিপিতে কন্ট্রিবিউশন সম্পর্কে যে 2% বাড়বে, মানে সেটির কি ব্যাখ্যা আপনি দিবেন? না, ব্যাখ্যাটা তো আমি যেটা একটু বলেছি যে এখানে যে কর্মবন্ধ সৃষ্টি করতে হবে, এখানে যদি ইপিজেডটাকে আমরা ডাইনামিক করতে পারি তাহলে কর্মকাণ্ড হবে। ওখানে যেটা বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কয়লা ভিত্তিক, সেটা কার্যক্রম কিন্তু এখন চলছে। আমি নিজের চোখে দেখলাম যে ওটা কার্যক্রম চলছে। ওটা যদি চালু হয়ে যায় তাহলে ওই এরিয়াতে যে বিদ্যুতের সমস্যাটা কিন্তু পুরোপুরি ভাবে মিটে যাবে। এবং ওই এরিয়াতে প্রচুর প্রাকৃতিক রিসোর্স আছে যেগুলোকে মার্কেট করা, সেগুলোকে অনেক সুবিধা হয়ে যাবে। এইসব দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এটা যে কন্ট্রিবিউশন টু জিডিপি উইল বি এনর্মাস। সরাসরি কন্ট্রিবিউশন তো একটা আছে, কারণ ব্রিজ ইটসেলফ কস্ট হবে প্রায় $3.5 বিলিয়ন মতো, যেটা আমাদের জিডিপিতে প্রায় 2%, শুধুমাত্র জিডিপি ওইটাতে ব্যয়ের মাধ্যমে। আর এটা থেকে যে রিটার্নটা আসবে সেটা আস্তে আস্তে প্রতি বছরই আমরা পেতে থাকবো দ্য রেস্ট অফ দ্য লাইফ। তো সেটি, এবং সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিনিয়োগ এবং বাংলাদেশের যে মধ্য আয়ের যাত্রা, সেই যাত্রায় এটি একটি অন্যতম মাইল ফলক হয়ে থাকবে এই পদ্মা ব্রিজ। সেটি, এবং আপনি যে কথা বলছেন যে এটার সঙ্গে এটি যেন তেন হলে চলবে না, একটা প্রফেশনাল ব্রিজ হতে হবে এবং রেল লাইন সংযুক্ত, অন্য যে কোনো কিছু দরকার ইলেকট্রিক্যাল সাপোর্ট ওখানে দিতে হবে যাতে এটা দীর্ঘমেয়াদী ভাবে বাংলাদেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারে। তারপরেও আমরা যে আলোচনা করছি, ঘুরে ফিরে রাজনীতি আমাদের আলোচনার মধ্যে আসবেই। স্যার, একটা বিষয় যে আমরা দেখেছি যে আমরা নানাভাবে বাংলাদেশের যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অর্থনীতি বিশ্লেষকরা বলেছেন যে যতই আমরা অবরোধ হরতাল দেই, কৃষক কিন্তু তার লাঙল নিয়ে মাঠে যাবেই, কিংবা গার্মেন্টস কর্মী তারা কিন্তু মাইলের পর মাইল হেঁটে তার ফ্যাক্টরিতে সে যাওয়া বন্ধ করে দেয় না। পাশাপাশি স্যার, রেমিটেন্স যারা প্রবাসে থাকে তারা কিন্তু তার মা বাবা ভাই বোনদেরকে সে পাঠান। মানে এই যে 3টি সেক্টরের উপরে কি এই হরতাল অবরোধের সবচেয়ে বেশি প্রেসার পড়ে, নাকি আমাদের অন্যান্য বিকল্প সেক্টর, বিকল্প খাত তৈরি হওয়া উচিত বা নতুন নতুন বাজার তৈরি হওয়া উচিত? কি মনে করেন স্যার?
না, এই তিনটি ক্ষেত্রের উপর যে সবচেয়ে বেশি চাপ পড়ে সেটা ঠিক নয়। সবচেয়ে বেশি চাপ পড়ে কোথায় আমি বলি, আমাদের যেমন যেটাকে বলি পর্যটন খাত, পর্যটন ও পরিবহন সেক্টরে কোন পর্যটন বাংলাদেশে এখন হচ্ছে না, এটা সত্যি কথা। কে যাবে কক্সবাজারে, কে যাবে আমাদের পর্যটন কেন্দ্রগুলোতে? নাই, শূন্য। এবং পত্রিকার পাতা দেখলেই বোঝা যায় সেখানে শূন্য। সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদের অত নিয়ে হচ্ছে না, ছোট খাত বলে। কৃষি খাতে যেটা সমস্যাটা হচ্ছে যে কৃষি, আমরা আগে ভাবতাম যে কৃষক তো লাঙ্গল সবসময় দেবে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে শীতকালীন সবজি তারা তো লাঙ্গল দিয়ে ফলাবে ঠিকই, কিন্তু বাজারজাত যদি করতে না পারে তাহলে তারা এটা দিয়ে কি পাচ্ছে? এবং এটা তো কৃষকও কিন্তু একটা ব্যবসায়ী। কৃষক কিন্তু এখন আর শুধু নিজের পেট ভরানোর জন্য করে না, সেই জিনিসটাকে বাজারে বিক্রি করে অন্য পণ্য কিনবে এবং তার অন্যান্য চাহিদা মিটাবে। কাজেই সব পণ্যই এখন হচ্ছে অর্থকরী ফসল। আগে যেটা ছিল সাবসিস্টেন্স ফার্মিং এর কনসেপ্টটা কিন্তু বাংলাদেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন সবাই মোটামুটি ভাবে আর্থিকভাবে কৃষিকে দেখে। সেই প্রেক্ষাপটে বাজারজাতকরণ যদি গুরুত্ব না পায়, তারা যদি লস করতে থাকে, গত বছর আলুর যেটা হলো, এবছর আলুতে আরো বড় বিপর্যয় হবে যদি আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে না পারি আগামী 1 মাসের মধ্যে। তারপরে শীতকালীন সবজি তো মোটামুটি হয়ে গেছে তাদের জন্য। তো আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে ওই দিকটা। গার্মেন্টস এর কথা যদি ধরেন, শ্রমিক আসবে, উদ্যোক্তা গার্মেন্টস এর কাপড় বানাবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা, এবং ট্রাকে করে বিজিপি বা এসে পাহারা দিয়ে হয়তো তারা চট্টগ্রাম পোর্টেও নিয়ে যাবে বা এয়ার শিপমেন্ট করে পাঠিয়ে দেবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পারসেপশন। তারা তো অর্ডার পাবে না। মূল সমস্যাটা তো প্রোডাকশন বা ডিস্ট্রিবিউশন নয়, সেটা না, সেটাকে আমি ওভারকাম করতে পারবো, কিন্তু আমাকে তো অর্ডার না দেয় বিদেশিরা। তাদের যে পারসেপশন যে বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে, বাংলাদেশে অর্ডার সেই গোলমেলের অবস্থা চলছে, তারা এই অর্ডারগুলো থেকে মিট করতে পারবে না, সময় মতো আমাকে দিতে পারবে না, এই পারসেপশনটা একটা ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে। কি দরকার সেখানে যাওয়া? অবশ্যই সম্ভাবনা আছে, এবং এটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বাস্তব। আমরা জানি যে আমাদের সেক্টর ইজ রেজিলিয়েন্ট, তারা পারবে, কিন্তু ওই পারসেপশন তো তারা দূর করতে পারবে না। ফলে তারা যেটা 5 লক্ষ ইউনিট দিত সেখানে হয়তো 1.5 লক্ষ ইউনিট দেখি কি করা যায়। দেখো তোমরা ব্যস্ত থাকো, আমরা পরে দেখবো কি বাকিটা দেবো কি দেবো না। বা ইন দ্য মিন টাইম তারা কিন্তু ক্যাম্বোডিয়ার সাথে কথা বলে ফেলেছে। তো আবার স্যার এই সুযোগে তারা প্রাইস কমানোর একটা অভিযোগ কিন্তু আমরা সবসময় পাই, যে তোমাদের এখানে আনরেস্ট চলছে, দেখো কিছু কমে করা যায় কিনা। সেটাও থাকে যে আমাদের হয়তো রিস্ক প্রিমিয়াম বেড়ে যাবে, আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাবে, আমার চাকরির হয়তো নট হয়ে যাবে তুমি যদি শিপমেন্ট না দাও, একটা রিস্ক আছে। দেখো তুমি তো ফ্যাক্টরি বসাই থাকবে, কিছু করো, একটু সস্তায় দাও, এটা তো বলতেই পারে। দেখুন, কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমার ডিসঅ্যাডভান্টেজ ইজ অ্যাডভান্টেজ টু মাই অপোনেন্ট। কাজে ন্যাচারালি তারা তো এই অ্যাডভান্টেজটা নিবেই, কিন্তু আমার ডিসঅ্যাডভান্টেজের কারণ তো হচ্ছে আমার এই রাজনৈতিক প্রেক্ষাপট। স্যার মানে এইটি একটি ব্যাপার। আবার পাশাপাশি স্যার আইসিটি সেক্টরের যে সামগ্রিক পরিস্থিতি বলা হয়ে থাকে, অনেক আশা ভরসা নিয়ে আইসিটি সেক্টরে বিনিয়োগ আশা করা, কিংবা সেটিও জাতীয় যে আয়, সেই আয়ে একটা যুক্ত হবে, এরকম একটা ধারণা থেকে। তো সামগ্রিক পরিস্থিতিটি কি আসলে, সেটি কি আশাব্যঞ্জক কিছু? আইসিটি খাত আমাদের যতখানি আশা ছিল সেটা পূরণ করতে পারে নাই আমি মনে করি। এখনো আমরা $100 মিলিয়ন কিছু বেশি এক্সপোর্ট রিসিট পাই, যেটা ইন্ডিয়াতে টেন্স অফ বিলিয়ন। আমাদের এতদিনে অ্যাটলিস্ট $1-2 বিলিয়ন হওয়ার আমার মনে আশা ছিল যে আমরা পারবো, কিন্তু আমরা পারিনি। সেটা বিভিন্ন কারণ আছে, তো কারণগুলো বিশ্লেষণ নাই করলাম। আমি যদি একটা জায়গায় শুধু বলতে চাই যে সরকারের দিক থেকে তো আমাদের দুটো, একটা তো আছে এখন, এবং আরেকটা দুটোই ভালো কথা, কিন্তু যে আইসিটি পার্কটা যেটা করা হয়েছে সেই পার্কটা আমরা এখনো খুলতে পারছি না। এখানে সবকিছু রেডি গত 5 বছর ধরে, কিন্তু একটা শুধুমাত্র আমরা কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে পারি নাই, এবং ওইটা নিয়ে বিদেশি কোম্পানি পাবে না দেশি কোম্পানি পাবে, সেটা নিয়ে আমরা নির্ধারণ করতে করতে গত 2-3 মাস আগে এটা সামিট গ্রুপকে দেওয়া হলো, যাদের এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সও নেই। তো এখন কথা হলো, আমি জানি না তারা কি করবে, কতখানি পারবে না পারবে সেটা তারাই দেখাবেন, কিন্তু আমার কথা হলো যে আমরা কেন 5 বছর সময় ক্ষেপণ করলাম? আমরা তো 5 বছর আগেই তাদেরকে দিয়ে দিতে পারতাম। কিন্তু যাই হোক, এটাই আমাদের অদক্ষতা, এটা আমাদেরকে পীড়া দেয় যে আমরা তৈরি জিনিসকেও আমরা ব্যবহার করতে পারছি না আমাদের নিজস্ব স্বার্থে। তারপরে যেটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমাদের ম্যানপাওয়ারের গুণগত মান কিন্তু অত উচ্চস্তর না, মানে এখনো পর্যন্ত সার্টেন নাম্বার আছে যেটা খুব ভালো, কিন্তু তারা কিন্তু বিদেশ চলে যায়।
তারা আমেরিকা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, এখানে এখানে চলে যায়। তারা বুয়েট থেকে পাশ করা যারা মোটামুটি আইটি বেসড ট্রেনিং আছে তারা কিন্তু সরাসরি চাকরি নিয়ে চলে যাচ্ছে, তাদের চাকরির অভাব হয় না দুনিয়াতে। কাজেই আমাদের ডোমেস্টিক মার্কেটকে অ্যাট্রাকটিভ করতে হবে। ভারতে যেরকম এখন দেখা যায় যে তারা বিদেশ থেকে লোক ফেরত এনে তাদের কোম্পানিগুলোকে আইটি কোম্পানিগুলোতে ব্যবহার করছে, আমরা কিন্তু সেটা এখনো পারছি না। আমাদের রিফ্লো করাতে হবে। ওয়েল ট্রেন্ড মার্কেট নলেজ সহকারে যারা বিদেশে কাজ করে অভ্যস্ত তাদেরকে যদি আমরা এখানে আনতে পারি উদ্যোক্তা হিসাবে বা পার্টনার হিসেবে উদ্যোক্তাদের সাথে, এবং সেগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা এক্সপেনশন করাতে পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো সামনে। স্যার আরেকটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2013 এবং 2014 আপনি জানেন যে এই সময়টিতে বাংলাদেশের দুই সেক্টরের মানে সমুদ্রের একটা ভালো ডেভেলপমেন্ট আছে মায়ানমার এবং ইন্ডিয়ার সঙ্গে। আমরা যদি স্যার এই 2015 সালের শুরুতে দাঁড়িয়ে যদি একটু পেছন ফিরে তাকাই তাহলে দেখবো যে 2013 সালে যেটি মায়ানমার 12 সালে যেটি সেটেল হয়েছিল তারা কিন্তু তাদের সমস্ত কিছু লিজিং ব্লকিং করে আন্তর্জাতিক টেন্ডার ডেকে সেই জায়গাটিকে একটা ভালো একটা প্রফেশনাল অ্যাটিটিউড, এবং ইন্ডিয়ার দিকেও কিন্তু সেটি একদম গবেষণা করে ছকে কাকে কাকে আনা হবে, কে কে বিনিয়োগ করবে, এরকম একটা ব্যাপার। যেমন নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণার মধ্যেই সমুদ্রের ব্যাপার একটা ছিল যে কারা বিজনেস পেতে যাচ্ছে কারা পেতে যাচ্ছে না। আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষায় চলে গেল 3 বছর 4 বছর, কি মনে হয় স্যার? এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, ইনস্টিটিউশনাল ফেলিওর। আমি আগে বলছিলাম যে সরকারি ইনস্টিটিউশনগুলো বিভিন্ন কারণে সেই দক্ষতা দেখাতে পারে না, এবং এখানে রাজনীতির হস্তক্ষেপও আছে। একটা ডিসিশন নেওয়ার সময় যে একটা ডিসিশনটা আলটিমেটলি তো রাজনীতিবিদরাই ডিসিশনটা দেবে, ফাইনাল ডিসিশনটা, টেকনিক্যাল অ্যানালাইসিসটা নিচে থেকে উঠে আসবে, কিন্তু ফাইনাল ডিসিশনটা কিন্তু আমাদের রাজনীতির সাথে জড়িত যেসব ব্যক্তি তারাই দিবেন। এখানে এক ধরনের আমি বলবো যে এক ধরনের ইনডিসাইসিভনেস আছে। আমরা যেমন ধর ডিপসি পোর্টের ব্যাপারে আমরা কোনো ডিসিশন দিতে পারছি না। মিয়ানমার তো ডিসিশন দিয়ে অলরেডি পোর্ট বানিয়ে ফেলছে, হ্যাঁ, শ্রীলঙ্কা ডিসিশন দিয়ে পোর্ট বানিয়ে ফেলছে, আমরা কিন্তু ইনডিসিশনে ভুগছি এখন। তো সমুদ্রের যে ব্যবস্থাপনা এখানে এখন পর্যন্ত আমরা অ্যাওয়ার্ড করতে পারিনি। আমরা আবার ড্রয়িং বোর্ডে ফেরত গেছি যে আমরা স্টাডি করে দেখবো যে কিভাবে করবো। ইন দ্য মিন টাইম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বিশ্ববাজারে তেলের দাম করে গেছে, ফলে লাভের মধ্যে হচ্ছে যে আমি তুলে কার কাছে বিক্রি করবো না, বিদেশিরা এখানে আসবে না। কালকে যেমন দেখছিলাম যে ব্রিটিশ পেট্রোলিয়াম $15 বিলিয়ন বিনিয়োগ ছাঁটাই করে দিয়েছে, তাদের প্ল্যান ইনভেস্টমেন্ট তারা বাতিল করে দিয়েছে। সেই ক্ষেত্রে বে অফ বেঙ্গলে আনপ্ল্যান যারা এখনো প্ল্যান করে না তারা সেই বিনিয়োগ করবে, এই আশা আমরা করবো কিভাবে? কাজে আমার যেটা মনে হয় যে আপাতত আমাদের বড় কোনো আশা মানে তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বে অফ বেঙ্গল থেকে হওয়াটা খুব কঠিন হবে। তার কারণ হচ্ছে অনেক কম দাম এবং উৎপাদন খরচ নিয়ে খুব বেশি যাদের এক্সিস্টিং উৎপাদন আছে তারা উৎপাদন কাটিল করে দিচ্ছে, কারণ বাজার ওভার সাপ্লাই হয়ে যাচ্ছে। এবং স্যার আমার একটু জানতে ইচ্ছা করে মানে এই তেলের বাজার পড়ে যাওয়ার অন্যতম কি কারণ? তেলের বাজার পড়ে যাওয়ার কয়েকটা কারণ আছে। প্রধান কারণ তো হচ্ছে যে আমেরিকাতে শেল ওয়েলের ব্যাপক বিস্তার হয়েছে, এবং শেল ওয়েল টেকনোলজিটা এখন আমেরিকার শোরের বাইরেও চলে আসার দিকে ছিল। তাই এইটার ফলে যেটা হয়েছে যে শেল ওয়েল তৈরি করতে খরচ হয় $40 থেকে $50 বা কোনো কোনো ক্ষেত্রে $60 পর্যন্ত পার ব্যারেল। এখন তেলের দাম যেহেতু 110-120 ছিল, দে আর হাইলি প্রফিটেবল, তাতে তাদের বিনিয়োগের জন্য টাকাও কোনো অসুবিধা হয়নি, টেকনোলজি আছে, সো দে আর ডুইং ইট। এবং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আগে দিনে 8 মিলিয়ন ব্যারেলস তেল ইম্পোর্ট করতো মধ্যপ্রাচ্য থেকে, তারা এখন স্বয়ংসম্পূর্ণ করছে না, তারা স্বয়ংসম্পূর্ণ। এই 8 মিলিয়ন ব্যারেল তেলটা কোথায় যাবে? অন্য কাউকে কিনতে হবে। তারা কারা? ইউরোপ হতে পারে। ইউরোপ তো বাজারে ধস, ইউরোপের ডিমান্ড চাহিদা আগে থেকে কমে যাচ্ছে। ইউরোপে এনার্জি কনজারভেশন মেজার্স আছে, নন কনভেনশনাল ফুয়েল এনার্জি তারা ব্যবহার করবে না, তারা এখন সোলার উইন্ড এগুলোতে যাচ্ছে, হলো এখানে বাজার ধস। অন্য বাজার হচ্ছে চায়না, চায়নারও গ্রোথটা স্লো ডাউন করে গেছে, সিএনজি এবং এই ধরনের বিকল্প জ্বালানি আছে তাদের, সব মিলিয়ে এখন চাহিদাও পতন হয়েছে। এখন এই এক্সট্রা তেলটা কোথা থেকে আসবে? সৌদি কোথায় যাবে? সৌদি গভর্নমেন্টের স্ট্র্যাটেজি হলো, আমি তো সৌদি আরবে অনেকদিন ডিল করেছি, আল নাইমির সাথে আই হ্যাভ পার্সোনাল মিটিংস কয়েকবার, তো উনি সবসময় একটা কথা বলতেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। উনি বলতেন যে পাথরের অভাবে কিন্তু স্টোনের অভাবে স্টোনের শেষ হয়নি।
সেরকম কয়লার অভাবে কয়লার ব্যবহার শেষ হবে না, কয়লা মাটির তলে থাকবে। একই রকম তেলের অভাবে তেলের যুগ শেষ হবে না, তেলের যুগ শেষ হবে টেকনোলজির কারণে, যে কারণে স্টোন। এবং আমার সৌদি আরবিয়াতে 150 বছরের তেল আছে, আমি জানি যে আমি 50 বছর পরে এই তেল আমি তুলতে পারবো না, কারণ টেকনোলজি তখন থাকবে, টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, নোবডি উইল টাচ আমার এই ময়লা বর্জ্য জড়িত তেল, এটা পলিউশন করে। কাজে এই 50 বছরের মধ্যে আমাকে এটা তুলে বাজারজাত করতে হবে, দেয়ার স্ট্র্যাটেজি। স্যার বাংলাদেশে তেলের দাম কমে না কেন? সেটা আমি পরে আসছি। এখন তারা দেখছে যে তাদের তেল খরচ পড়ে ডলারে ব্যারেলে $3, $3 ভার্সাস শেল ওয়েল করছে $40 থেকে $50, and they are bringing the market down. ফলে সৌদি আরবিয়া মার্কেট শেয়ার কমে যাচ্ছে বাজারে। সৌদি আরবিয়া বলতেছে আই উইল নট স্যাক্রিফাইস আমার মার্কেট শেয়ার, আমি 10 মিলিয়ন ব্যারেল প্রডিউস করি বা 9.5 মিলিয়ন ব্যারেল, আমি এটা বিক্রি করব নো ম্যাটার হোয়াট। তোমরা প্রডিউসার, তোমার হাই কস্ট, তোমরা গেট আউট অফ দ্য মার্কেট। দ্যাট ইজ দ্য ফাইট গোয়িং অন। এবং তারা চাচ্ছে যে মার্জিনাল প্রডিউসার যারা হাই কস্ট প্রডিউসার, লাইক রাশিয়া, like this shell oil এর মধ্যে একটা বিরাট পার্ট, let them go to the out of business, and Saudi Arabia will retain its market share, and the price will stabilize at around $60-70 এর মধ্যে। That's the medium term forecast. সেই স্ট্র্যাটেজিতে তারা কাজ করছে, এটা অন্য কোনো জিওপলিটিক্যাল কারণ নাই, নিজস্ব স্বার্থে তারা এটা করছে। ভিকটিম হচ্ছে ইরান, ভেনিজুয়েলা, অল দিস হাই কস্ট প্রডিউসার্স যারা এক্সেসিভলি ডিপেন্ডেন্ট on petroleum revenue to run their country, তারা ভিকটিম হচ্ছে। কিন্তু সৌদি আরবিয়া কি বিশেষ কিছু আসে যায় না। স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশে কমছে না কেন সেই প্রশ্নের উত্তরে? বাংলাদেশে কমছে না তার একটাই কারণ, বাংলাদেশে এখন পর্যন্ত সরকার এই ক্ষেত্রে সাবসিডি দিয়ে আসছিল বিপুল ভাবে, এবং সাবসিডি দুই ভাবে দিচ্ছিল। ইলেকট্রিসিটি জেনারেশনে যারা লিকুইড ফুয়েল বেস ছিল তাদেরকে প্রচুর সাবসিডি দিচ্ছিল, তাদের প্রোডাকশন খরচ ছিল $14 থেকে $24, সেই ক্ষেত্রে সরকার তাদেরকে কাস্টমারকে চার্জ করতেছে মাত্র $6। এই বিরাট ব্যবধানটা এটা সরকারের কাছ থেকে আসছিল, এবং সেটা আসবে কিন্তু আগামীতে। সেই একটা দিক। 2 নম্বর হচ্ছে যে ডিজেলে বেশি সাবসিডি ছিল এতদিন পর্যন্ত, তবে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ডিজেলে এখন আর সাবসিডি নাই। এখন কিন্তু সরকার চাইলে পরে, আমি যেটাকে রিকমেন্ড করি, আমি দাম কমানোর কথা আমি বলবো না, আমি বলবো সরকার ইচ্ছা করলে পরে এখন এটাকে বাজার ব্যবস্থার হাতে ছেড়ে দিতে পারে। অর্থাৎ গভর্নমেন্টের এই সাবসিডি দিয়ে ভবিষ্যতে এটার সাথে জড়িত থাকার প্রয়োজন নাই। অন্য লক্ষ লক্ষ কমোডিটি, আমরা যদি চাল আনতে পারি, ওষুধ আনতে পারি, আমরা ভোজ্য তেল আনতে পারি, আমরা জ্বালানি তেলও ব্যক্তি খাতে আনতে পারবো। এটাকে ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া উচিত, ওভার টাইম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা উচিত ব্যক্তি খাতে, তাহলে পরে আমরা প্রকৃত বেনিফিট পাবো। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং এই অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি দুপুর 1:15 নিয়ে আসি আমরা, আপনারা জানেন। আজ বিদায় নিচ্ছি, আবারও আপনাদের যেতে যেতে মনে করিয়ে দিব, খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র এটি নিউজের পর্দায়।